নমস্কার, আমি সন্দীপা। শুরু করছি উত্তরের সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের বিশেষ সংবাদ। পুলিশি গাফিলতির কারণে নিখোঁজ গরিব ভ্যান চালকের মানসিক ভারসাম্যহীন মেয়ে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা উঠলে ওই মহিলাকে খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দুই জেলার পুলিশ সুপারের উদ্দেশ্যে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে 3 থেকে 4 বছর আগে পাইপ বসানো হলেও এখনো পর্যন্ত পানীয় জল থেকে বঞ্চিত ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকার বাসিন্দারা। ক্ষোভে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীদের। মাটিগাড়া থেকে শালুগাড়া পর্যন্ত তৈরি হচ্ছে 4 লেন সড়ক। মূলত যানজট সমস্যাকে উপেক্ষা করতে এবং সেই সমস্যা থেকে মুক্ত হতেই এই উদ্যোগ কেন্দ্রের। আর সেই উদ্যোগের ফলে হয়েছে বহু মানুষ সমস্যার সম্মুখীন। এমনই 31 জন গৃহহীনকে অন্যত্র জমি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করল রাজ্য সরকার। সেই মতো বৃহস্পতিবার শিলিগুড়ি পুরসভা কক্ষে তাদের হাতে জমির পাট্টা তুলে দিল শিলিগুড়ির মেয়র গৌতম দেব সহ অন্যান্যরা। মেয়র জানান 2 ও 45 নম্বর ওয়ার্ডের এই 31টি গৃহহারা পরিবারকে পুরসভার 46 নম্বর ওয়ার্ডে থাকার জায়গা দেওয়া হবে। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প বাংলার আবাস যোজনা, সেই প্রকল্প থেকে তাদের ঘর তৈরি করার ব্যবস্থা গ্রহণ করা হবে। রাজ্য সরকারের এমন উদ্যোগে খুশি গৃহহারা ওই পরিবার। আমাদের আধিকারিকরা আজকে তাদের এটা দিয়ে দিচ্ছেন, তারা সেখানে বসতি করতে পারবেন এবং ভবিষ্যতে আমরা বাংলার আবাস যোজনা, মুখ্যমন্ত্রীর যে ড্রিম প্রজেক্ট, সেই ড্রিম প্রজেক্টে তাদের আবাস নির্মাণের জন্য আমরা প্রক্রিয়া গ্রহণ করব। কলকাতার কি বিশেষ কিছু কাজ আছে, যে কাজটা টুকটাক সরকারি কাজ আছে, কিন্তু একটা পার্সোনাল কাজও আছে। কালকে ফের এমন কিছু জরুরি সেরকম কিছু নতুন অনেকগুলো দায়িত্ব হলো মুখপাত্র, এখন তো নর্থ বেঙ্গলের সঙ্গে আরও বেশি যোগাযোগটা রাখতে। হ্যাঁ, নর্থ বেঙ্গল এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাকে যে উত্তর দক্ষিণ দিনাজপুর আর উত্তরবঙ্গের উত্তর দিকের নেতৃত্বের সাথে একটু বসে আলাপ আলোচনা করা, তাদেরকে একটু কোঅর্ডিনেশন করা। আর মুখপাত্রদের মধ্যে উদয়নদা, বয়সের সিনিয়র উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, তিনি তো শিলিগুড়িতে আসেন থাকেনও, ওনার সাথে প্রকাশ শিখ বাড়াই আলিপুরদুয়ারে, ওদের সাথে আমরা কথা বলে নেব। কথা বলে একটা কোঅর্ডিনেশনটা বেটার তৈরি করে নেব, যাতে আমরা আমাদের মধ্যে আদান প্রদান এবং আলোচনাটা চলতে পারে। এবং 16 ফাইন্যান্স কমিশনের একটা মিটিং দিল্লিতে হয়েছে, ন্যাশনাল কনফারেন্স, ফলো আপ মিটিং কলকাতাতে 3 তারিখে তাজ বেঙ্গলে ওরা ডেকেছে। সেখান থেকেও রাজ্য সরকারের পক্ষ থেকে আমাকে যেতে বলা হয়েছে। আমি আবার 3 তারিখে ওই মিটিংয়ে যাব। দৃঢ় বিশ্বাস থাকলে যে কোনো কাজেই সফলতা আসে, এমনই এক জলজ্যান্ত উদাহরণ জলপাইগুড়ির বিবেক কুমার প্রসাদ। প্রতিবন্ধকতাকে দূর করে নিজের জীবন যুদ্ধে এগিয়ে চলছে বিবেক। জলপাইগুড়ির পুরসভার 2 নম্বর ওয়ার্ডের রাজবাড়ি পাড়ার বাসিন্দা বিবেক কুমার প্রসাদ। জন্মলগ্ন থেকেই প্রতিবন্ধকতার ছবি উঠে এসেছে তার পায়ে। তবুও সেই প্রতিবন্ধকতা কোনোদিন মনেই করেননি তিনি। তাই আজ সফলতাকে যেন বিবেক ছুঁতে পেরেছে। বর্তমানে বিবেক এখন অনেক পড়ুয়ার কাছেই স্যার। সরকারি চাকরির আশা না করেই বিবেক নিজের ইচ্ছে শক্তির জোরে এখন টিউশন পড়িয়ে চলছে, কোথাও বিনামূল্যে, আবার কোথাও সামান্য আয়। বিবেক জানায় বই পড়তে খুব ভালোবাসে সে, এখনো টিউশন পড়ানোর পাশাপাশি একা একাই বই পড়ে। তাকে প্রতিবন্ধকতা যে ছুঁয়েছে জন্ম থেকেই, সেটা বিবেক কোনোদিনই মনে করেননি। বর্তমানে নিজের বাড়িতেই 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত কলা বিভাগের বিষয় পড়ায় বিবেক। অন্যদিকে বিবেকের মা রাখি প্রসাদও সন্তানের এই সাফল্যে খুশি প্রকাশ করেছেন। তারও বক্তব্য, কোনোদিন মনেই করেননি আমার ছেলের প্রতিবন্ধকতা রয়েছে। তার মা আরও জানান, খুব ভালো লাগে যখন ছাত্রছাত্রীরা আমাকে স্যারের মা বলে ডাকে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর মুখে শোনা গেল একই কথা। তিনি জানান, বিবেকের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই খুশি। তার বক্তব্য, অন্যান্য ছেলে মেয়েদের ক্ষেত্রেও বিবেক উদাহরণ হয়ে থাকুক। সব মিলিয়ে প্রতিবন্ধকতা থাকলে তা দূর করে এগিয়ে যাওয়ার নামই হলো জীবন, সেই বার্তাই যেন দিচ্ছে জলপাইগুড়ির রাজবাড়ি পাড়ার বিবেক। এটা আমাদের বিবেক স্যারের টিউশন। এখানে বিবেক স্যার খুবই ভালো পড়ান। বিবেক স্যার পড়লে পারে বিবেক স্যার মানে আমাদের খুব ভালোভাবে গাইড করেন। তো কি মনে হয়, উনি একজন প্রতিবন্ধী মনে হয় নাকি? না, স্বাভাবিক প্রতিবন্ধী মনে হয় না। ওনার পায়ের সমস্যা আছে? পায়ের সমস্যা আছে, কিন্তু উনি নিজেকে ভাবেও না, আর আমাদের মনেও হয় না।
কেমন উনি এমনি মানে মানুষ হিসেবে কেমন, ব্যবহার কেমন? খুব ভালো, খুবই ভালো, ফ্রেন্ডলি ফ্রেন্ডলি, একদম ফ্রেন্ডলি, মিশে যায় আমাদের আমাদের। রেজাল্ট ভালো হয় এই হ্যাঁ মাসে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু মনোযোগ সহকারে সবই পড়ে, সব সাবজেক্ট পড়ে। সব থেকে নিজে যদি কোনো ভাবে কোনো রকম একা একাও বুঝিয়ে দেয় পরে। অনেক সময় অনেকে এতে কি আপনার পরিবারের লোকজন খুশি, অভিভাবকরা খুশি? হ্যাঁ, আপনার পড়াশোনা কেমন, ভালো পড়েন? পড়াশোনা খুব ভালো পড়ান। ভালো বোঝেন? হ্যাঁ, স্কুলে অনেক সময় আমি স্কুলে যাতায়াত করেন, স্কুলে বিভিন্ন জায়গায় হ্যান্ডবিল দেন, আপনারা কি সহযোগিতা করেন? হ্যাঁ। তাদের সাথে যান? হ্যাঁ, সাথে সাথে আমরা যাই। কি নাম? আমার নাম সরজিৎ বিশ্বাস। हाँ? সরজিৎ বিশ্বাস। वही टांगता है आपको कैसा लगता है जो लड़का आपके साथ में निकला हुआ है? ना, बहुत अच्छा लगता तरक्की कर रहा है। है। हाँ, अच्छा लगता है। खुश होता है, खुश है? कभी सोचा था ऐसा होगा? सोचे तो नहीं थे, लेकिन अंदर ही अंदर रखे थे कि पढ़ लिख करके कुछ तो बने, नौकरी करे, बा टीचर बने। तो सरकारी तो नहीं, लेकिन प्राइवेट में टीचिंग कर रहा है, अच्छा लगता है। बहुत प्यार करता है, बहुत आदमी उनको जानता है ना? हाँ हाँ, उसको जलपाईगुड़ी में हम सोचेंगे 50% से ज़्यादा लोग उसको पहचानता है। ऐसे ही स्कूटी लेके चलता है? अभी तो स्कूटी है, पहले तो ट्राई साइकिल, मैंने ट्राई साइकिल से वो पूरा मैंने जलपाईगुड़ी में था, फेमस था। बहुत कष्ट किया? कष्ट तो होगा ही ना। किया ना इतना साल? हैं? बहुत इतने साल कष्ट किया ना, अभी हाँ। स्कूटी आया। कष्ट मतलब कि स्कूल पढ़ने जाते समय कष्ट हुआ, उसको संघर्ष बहुत करना पड़ा, इधर उधर मैंने बातचीत में भी बहुत लोग उसको टॉर्चर भी करता था, लेकिन वो सब के बावजूद आगे बढ़ा, मैंने रुका नहीं। रुका नहीं। ना, रुका नहीं। और आदमी लोग इसको देख के आगे बढ़ा सकता है, इसको देख के ऐसा कोई अगर जाना चाहता है जा सकता है ना? हाँ, क्यों नहीं। वो जा सकता है तो ऐसे कोशिश करने से यदि उससे कोई मैंने हम लोग भाषा में ज्ञान ले सके कि ना, वो जब ऐसा कर सकता है तो हम क्यों नहीं करेंगे। वो प्रतिबंधी हिंदी का है ना? प्रतिबंधी हिंदी के वो तो ये सुनना नहीं चाहता, ये शब्द उसको ही पसंद ही नहीं है। खाता मिलता है, रुपया मिलता है, 1000 रुपया? हाँ, 1000 रुपये मिलता है। प्रतिबंधी वही जो मैंने खाता। 6 साल से मिल रहा है, पहले नहीं मिलता था, 6 साल से मिल रहा अभी है। क्या चाहता है जो अभी तो हम तो चाहते हैं कि उसको यदि सरकारी नौकरी मिल जाए तो और अच्छा है, लेकिन उसको उतना इंटरेस्ट नहीं है सरकारी नौकरी में, लेकिन मिल जाए तो माँ को खुशी ही होगा। अभी तो पढ़ाशोना भी बहुत किया? हाँ हाँ, बीकॉम कंप्लीट है। क्या नाम है? आगे नहीं पढ़ पाया, उसके पापा जी नहीं थे, इसीलिए आगे नहीं पढ़ पाया। राखी परसा। ঠিকই বলবেন। বিবেকের সাথে আমাদের সংগঠনের দীর্ঘদিনের পরিচয় আছে। বিবেক যখন ছোটবেলায় পড়াশোনা করছিল তখন ওর পাশে আমরা ওই সাংগঠনিকভাবে কিছু বইও দিয়েছিলাম। তখন থেকে দেখেছি যে ওর ভীষণ উদ্যোগ। তাকে ট্রাইসাইকেল আমরা ওয়েলফেয়ার থেকে জোগাড় করে দিয়েছিলাম যাতে রেগুলার স্কুলে যেতে পারে, সোনালী স্কুলে পড়তো, রেগুলার যাতে স্কুলে যেতে পারে আমরা এখান থেকে একটা ট্রাইসাইকেলও দিয়েছিলাম। ও খুব খুশি হয়েছিল এবং সেই ট্রাইসাইকেল নিয়ে সে স্কুলে গেছে। ও তো পড়াশোনার প্রতি এতটা মনোযোগ ছিল, তার পাশে দাঁড়াতে পেরে আমরা ভীষণ খুশি এবং বিশেষ করে আরও খুশি হবে যে সে যখন পাশ করে যায়, পাশ করবার পরে ওই এলাকার এবং পার্শ্ববর্তী এলাকার প্রচুর ছেলেমেয়েকে পড়ান। সে কেউ পয়সা দিতে পারছে, কেউ পয়সা দিতে পারছে না, একটা ভালো টাকা ইনকাম করে তার পরিবারের পাশে দাঁড়াতে পারছে, কারণ তার বাবা নেই, তার মা বয়স হয়ে গেছে, তার ভাইরা এখনও কিছু ইনকাম করছে না, সে টিউশন করে সংসারটার পাশে দাঁড়িয়েছে। তার এই উদ্যমকে আমি ধন্যবাদ জানাচ্ছি সাংগঠনিকভাবে এবং বিবেক অনেক দূর এগিয়ে যাবে আমার বিশ্বাস, কারণ তার আজকে নয়, ওর যে এই উদ্যমটা সে যখন ছাত্র অবস্থা থেকেই তার উদ্যমটা ছিল এবং আমাদের কাছে বারবার এসে বলতো যে আমাকে একটা কিছু দাও যাতে আমি রেগুলার স্কুলে যেতে পারি। আমরা কিন্তু একদম দেরি করিনি, খুব তাড়াতাড়ি জোগাড় করে তাকে একটা ট্রাইসাইকেল দিয়েছিলাম যে স্কুলটা যাতায়াত করবে। সে ভালো ছাত্র এবং তার উদ্যমটা এবং তার আগ্রহটা তাকে আমি কি বলবো যে ধন্যবাদ জানাচ্ছি যে তো ও একটা উদাহরণ হয়ে থাকুক অন্যান্য ছেলেমেয়েদের ক্ষেত্রে। আমি সঞ্জয় চক্রবর্তী, সেক্রেটারি জলপাইগুড়ি ফাউন্ডেশন। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের ওপর পেট্রোল পাম্পের পাশে রাজভবন এক এক্সক্লুসিভ বা তুলনাহীন ভবন, এই জন্য যে এই ভবনের ভেতরে যাওয়ার পর আপনাদের আবদ্ধ মনে হবে না। চারিদিকে বড় বড় কাঁচের জানালা থেকে দূরের পাহাড়, সবুজ মাঠ,
গাছ, দিঘির জলের পদ্ম, নানা জাতের পাখি দেখতে পাবেন। থাকছে পার্কিং এর বিশেষ সুবিধে। তাই আপনাদের ছেলে মেয়েদের বিয়ে দিতে অবশ্যই ভাবতে হবে রাজভবনের কথা, যেখানে বিয়ে হবে রাজকীয় ভাবে। এছাড়া কনফারেন্স, মিটিং, গেস্ট রুম, অন্নপ্রাশন বা অন্যান্য সামাজিক ক্রিয়ার জন্য উপযুক্ত জায়গা এই রাজভবন। থানা থেকে নিখোঁজ মানসিকভাবে অসুস্থ এক মহিলাকে খুঁজে বের করতে 2 জেলার এসপিকে সিট গঠন করার নির্দেশ দিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। 7 মাস ধরে বিনিদ্র রাত কাটছে অসহায় বাবার। জলপাইগুড়ির এক মানসিক ভারসাম্যহীন মেয়ে 7 মাস আগে আলিপুরদুয়ার মহিলা থানা থেকে নিখোঁজের এই অভিযোগে লিগ্যাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশনের সহযোগিতায় গরিব ভ্যান চালকের পরিবার হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ হয়। ডিভিশন বেঞ্চ উচ্চপদস্থ পুলিশ অফিসারদের স্পেশাল টিম তৈরি করে সেই মহিলাকে খুঁজে বের করার নির্দেশ দিলেন জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার পুলিশ সুপারকে। জলপাইগুড়ির কোতোয়ালি থানার বিরুদ্ধে জেনারেল ডায়েরি নম্বর না দেওয়ার এবং কোনো রকম সহযোগিতা না করার অভিযোগ গরিব পরিবারের পক্ষ থেকে জলপাইগুড়ি কোতোয়ালি থানা, আলিপুরদুয়ার কোতোয়ালি থানা ও আলিপুরদুয়ারের মহিলা থানার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের ডিভিশন বেঞ্চের 2 বিচারপতি। 7 মাস থেকে আজও ঘরে ফেরেনি রাখি রায়। ঘটনা প্রসঙ্গে নিখোঁজ মানসিক ভারসাম্যহীন রাখি রায়ের দুস্থ অসহায় ভ্যান চালক বাবা পিন্টু রায় চোখে জল মুছে বলেন, 7 মাস আগে মেয়ে ঘর থেকে বেরিয়ে যায়। আমরা সেই সময় কাজে বাইরে ছিলাম। সেই থেকে অনেক জায়গায় খোঁজাখুঁজি শুরু করি, কিন্তু পাইনি মেয়েকে। এরপর হঠাৎ একদিন সন্ধ্যায় আলিপুরদুয়ার থানা থেকে আমাদের ফোন করে বলা হয়, আপনার মেয়েকে পাওয়া গেছে, নিয়ে যান এখনই। আমি বলি, এখন এত রাতে জলপাইগুড়ি থেকে আলিপুরদুয়ার যাওয়া সম্ভব নয়, আপনারা থানাতেই রাখেন, ভোর হতেই আমরা রওনা দিচ্ছি। সেই মতো ভোর হতেই আমি আলিপুরদুয়ার পৌঁছায় থানায় যাই, কিন্তু পুলিশ বলেন আপনার মেয়েকে বাসে তুলে দেওয়া হয়েছে বাড়ি যাওয়ার জন্য। শুনেই আমি হতাশ হয়ে যাই। পুলিশকে বলে রাতটুকু রাখতে পারতেন, ওরা কোনো রকম কথাই শুনলো না। সেই থেকে আজ 7 মাস আমি সারা দিন ভ্যান টেনে রাতে ঘুমাতে পারি না। কি করে ঘুমোবো? নিজের সন্তানকে তো আর ফেলে দিতে পারি না। অপরদিকে এই দুস্থ অসহায় মানুষটির পাশে দাঁড়িয়েছে লিগ্যাল রাইটস প্রোটেকশন অর্গানাইজেশন নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনের পক্ষ থেকে বিষয়টি নিয়ে পুলিশের ভূমিকা, কর্তব্য পালনে গাফিলতি সহ একাধিক বিষয় নিয়ে কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা দায়ের করা হয়। এই প্রসঙ্গে মামলাকারী পক্ষের আইনজীবী অতীন্দ্র চৌধুরী জানান, গত 26শে নভেম্বর মামলাটি সার্কিট বেঞ্চের 2 বিচারপতি শম্পা সরকার এবং পার্থ সারথী সরকারের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য উঠলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন খোদ 2 বিচারপতি। এরপরেই দুপক্ষের বক্তব্য শোনার পর আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলা পুলিশ সুপারের উদ্দেশ্যে নির্দেশ জারি করে অবিলম্বে এই ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করার জন্য বিশেষ তদন্তকারী দল গঠনের কথা বলেন। আমরা আশা করছি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই আদেশের পর নিখোঁজ রাখি রায় ঘটনার ভালো একটি ফল বেরিয়ে আসবে। ঘটনা বাড়ি থেকে বাইরে হয়ে গেছে, আমরা তো কেউ জানি না। আপনার মেয়ে? হ্যাঁ। কি নাম? তখন রাখি রায়। কতদিন আগে? আজকে 7 মাস হইল। তারপর তো গেলাম, আলিপুরদুয়ারে ধরা পড়ছে। ফোন করলো রাত 7টার সময়। গেলাম, রাত যে আপনারা রাতটা রাখেন, আমি রাতটা পহালে আসি। এতদূর কিভাবে যাবো? কে ফোন করেছিল? আলিপুর থানা থেকে। তারপরের দিন গেলাম, যাওয়ার পরে বললো যে আপনার মেয়েকে বাসে উঠাই দেওয়া হয়েছে। নাই, তাহলে ধরলে নি বা কেন, আর বাসে উঠাই বা দিলে কেন? এই হলো মানে আপনার মেয়েকে পেয়েও পেলেন না? না, পাইও পাইলাম না। এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি এইভাবেই আছে। আর কত খোঁজাখুঁজি করবো? আমি তো দিন মেলাই দিন খাই, আমার আর কোনোই করার নাই। কি করবেন এখন? কি করার, মানে মা বাবার মন তো জানোই, মানে যার যার সন্তানের তার কাছে ব্যথা, যতটুকু পারি। পাগল থাক ছাগল থাক, মেয়ে তো আমার, পারবো কি ফেলে দিতে? কখনো পারবো না। কি নাম আপনার? আমার নাম অনিল রায়। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে জাস্টিস শম্পা সরকার এবং জাস্টিস পার্থ সারথী চ্যাটার্জির যে ডিভিশন বেঞ্চ, সেই বেঞ্চে 26শে নভেম্বর আমার এই মামলাটির শুনানি হয়। আমার এই মক্কেলের অভিযোগ হচ্ছে তার বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। জলপাইগুড়ির বাসিন্দা, আলিপুরদুয়ারের ওমেন পুলিশ স্টেশন
তাকে কাস্টডিতে নিয়েছিল, মানে তাকে পেয়েছিল, কিন্তু তারপরেও এটা জানা মানে তারপরেও তাকে ছেড়ে দেয় এবং একা তাকে বাড়ি পাঠিয়ে দেয়। এটা পুলিশ অবগত ছিল, উপরমহল থেকে স্থানীয় থানা, যে মেয়েটি হচ্ছে ভারসাম্যহীন। এবং এই আগের বেঞ্চে সরকার পক্ষের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয় আদালতের নির্দেশ অনুসারে। সেই রিপোর্টকে নিয়েও আমার আইনি সত্তা থেকে কিছু প্রশ্ন ছিল বা কিছু বিষয়বস্তু ছিল যেগুলোর উপর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি, এবং স্বাভাবিকভাবে এইটা খুব পরিষ্কার করার চেষ্টা করি যে একজন নাগরিক পুলিশের কাছ থেকে যে প্রত্যাশা রাখে যখন তার বিপদ, সেই সময় সেই ভূমিকাটা পুলিশের এখানে ছিল না, বা কতখানি ছিল সেটা অনেক প্রশ্নের চিহ্ন দেওয়ার মতো। তো সুতরাং পুরো বিষয়টা দুপক্ষে শুনানির পরে মহামান্য আদালত স্থির সিদ্ধান্তে আসেন যে ডেফিনেটলি এখানে এসপির নির্দেশে, জলপাইগুড়ি এসপি এবং আলিপুরদুয়ার জেলার এসপির নির্দেশে একটি টিম গঠিত হোক, একটা স্পেশাল মানে ফোর্স তৈরি হবে, টিম গঠিত হবে, যারা এই পুরো কাজটা দেখবেন, ইনভেস্টিগেশনটা করবেন। এবং এটা অবজারভেশনে ভার্বেলি কোর্টও বলেছেন যে পাবলিক সার্ভেন্ট হিসেবে কখনোই এই ধরনের ক্ষেত্রে পুলিশ তার ভূমিকা থেকে মানে বিরত থাকতে পারে না। সমস্ত ধরনের প্রক্রিয়া যা যা আছে স্ট্যাটুটরি ডিউটি পুলিশের, সেটা কিন্তু করতেই হবে। তো আমরা অবশ্যই কোর্টের এই রায়ে, আমার মক্কেল অত্যন্ত গরিব পরিবারের আর কি, তো স্বাভাবিকভাবে তারা একটু ভরসা রাখছেন কোর্টের প্রতি, আশা করছেন তাদের মেয়েকে ফিরে পাবে, মক্কেল তার বোনকে ফিরে পাবে। সারা ভারতবর্ষের চায়ের উৎপাদনের মোট 33% উৎপাদনই আসে পশ্চিমবঙ্গ থেকে, যেখানে ডুয়ার্স বা জলপাইগুড়ি থেকে আসে প্রায় 15%। অথচ সেক্ষেত্রে ডুয়ার্সের ক্ষুদ্র চা চাষিদের কোনো রকম ব্র্যান্ড ভ্যালু নেই। ক্ষুদ্র চা চাষিদের একটি ব্র্যান্ডিং হোক, এটা আমরা চাইছি। আর তার জন্যই আগামী 30শে নভেম্বর জলপাইগুড়ির লাটাগুড়ির একটি হোটেলে ডুয়ার্স চায়ের 150 বছর পূর্তি হতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে ডুয়ার্স টি কনক্লেভ 2024। আজ জলপাইগুড়ির কদমতলার জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, ডুয়ার্স বা জলপাইগুড়ির চা সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 1874 সালে গজলডোবায় প্রথম বাণিজ্যিকভাবে চা গাছ লাগিয়েছিলেন বুরহান সাহেব। সেই সময় থেকে এখন সালটা 2024, অর্থাৎ 150 বছর সম্পূর্ণ হয়েছে। এই 150 বছর একটি গৌরবময় গাথা, এটাকে স্মরণীয় করতেই আমরা লাটাগুড়ির একটি হোটেলে ডুয়ার্স টি কনক্লেভ করতে চলেছি। একসময় বড় বাগানগুলো দীর্ঘ সময় ধরে এই কাজ করেছে। আমাদের ক্ষুদ্র চা চাষিরা যেভাবে চা চাষকে তুলে ধরেছে তার হাইলাইট আমরা এখানে করতে চলেছি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। চায়ের 64% উৎপাদন আসে ডুয়ার্সের ছোট বাগানগুলি থেকেই, তাই ছোট বাগানকে কখনোই অস্বীকার করা যায় না। অত্যন্ত দুঃখের বিষয় যে ডুয়ার্সের চা বিক্রি হয় আসামের পিলার হিসেবে, এটা হওয়া কখনোই কাম্য নয় বলে তিনি জানান। যে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি, আজকে জলপাইগুড়ি চাকে স্মরণীয় করে রাখতে এবং সারা বিশ্বে বরণীয় করে রাখতে আমরা একটা বড় উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা হচ্ছে 1874 সালে গাজলডোবাতে প্রথম অবিভক্ত জলপাইগুড়ি, তখন বাংলাদেশ সবাই একসাথে ছিল, তখন জলপাইগুড়ি জেলাতে বুরহান সাহেব, তিনি গাজলডোবাতে 1874 সালে চা গাছ লাগিয়েছেন কমার্শিয়াল। তাহলে 1874, 2024, 150 বছর। এই যে 150 বছরের একটা গৌরবময় গাথা, যাকে বলে মেমোরেবল সাগা অফ ডুয়ার্স টি ইন্ডাস্ট্রি, সেটাকে স্মরণীয় করতে আমরা আগামী 30শে নভেম্বর লাটাগুড়ির একটি হোটেলে আমরা একটা ডুয়ার্স টি কনক্লেভ করতে চলেছি। এই ডুয়ার্স টি কনক্লেভের আমাদের মুখ্য উদ্দেশ্য, যেরকম বড় বাগান থেকে 150 বছরে বড় বাগান প্রায় 120-25 বছর তারাই রাজ করেছে, তারপরে একটা নব্য প্রজন্মের হাত ধরে, এটা বলে হচ্ছে রুরাল বা আমাদের আধা শহরের যারা উদ্যোগী, সরকারি সাহায্য ছাড়াই উদ্যোগীরা যেভাবে ক্ষুদ্র চা চাষকে তুলে ধরেছে, সেটাও আমরা এখানে একটা হাইলাইট করব। এবং আগামী দিনে আজকে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চায়ের 64% আসে ছোট বাগান থেকে। সুতরাং ছোট চা বাগানকে আপনি অস্বীকার করার উপায় নেই। আগামী ভবিষ্যতে কিন্তু আমাদের জেলার
বা আমাদের উত্তরবঙ্গের চায়ের কিন্তু ড্রাইভার বা এটা ধরবে কিন্তু এই ক্ষুদ্র চা চাষি। তো এই দুটোকে নিয়ে আমাদের ডুয়ার্সের চায়ের যাতে একটা ব্র্যান্ডিং হয়, ডুয়ার্সের চা বিক্রি হয় আসামের পিলার হিসাবে, এটা কেন হবে? আজকে টোটাল পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের 33% চা উৎপাদন করে, কিন্তু তার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। আমরা যদি চায়ের দাম দেখি, নাম শুধু দার্জিলিং, আসাম আর নীলগিরি। নীলগিরিতে তো 15% চা হয়, আর আমরা দিই 33%। ডুয়ার্স দেয় সারা ভারতবর্ষের 15%। জলপাইগুড়ি জেলায় একা 15% চা দেয় সারা ইন্ডিয়াকে, তার কোনো নামই নাই। সেজন্যই আমাদের এটা উদ্দেশ্য। আর এখন যেহেতু বটলি ফ্যাক্টরি এসছে, ক্ষুদ্র চা চাষির চা বটলি ফ্যাক্টরি এটাই উদ্বোধন নিয়ে তারা করছে, সুতরাং আমরা চাচ্ছি ক্ষুদ্র চা চাষিদের চায়েরও একটা ব্র্যান্ডিং হোক, সেটা ডুয়ার্স নামেই হোক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চাই যে আমাদের জলপাইগুড়ি জেলার চা যা আসামের বড় বড় বাগানের চায়ের সাথে কম্পেয়ার করে তার চেয়েও ভালো চা, কিন্তু আজকে ফিলার হিসাবে ইউজ করার জন্য আমরা কিন্তু সেই সম্মানটা বা সেই কিন্তু পাচ্ছি না। তা আমাদের এই কনক্লেভের উদ্দেশ্য যে জলপাইগুড়ির চাকে বিশ্বের দুয়ারে কিভাবে স্মরণীয় আরো বরণীয় করে তোলা যায়, নতুন মার্কেটিং শুরু হোক আমাদের ডুয়ার্সের চায়ের, এবং আমরা সবাই মিলে এটা তো করার কথা ছিল বড় চা বাগানের বণিক সভার, কিন্তু তারা তো করলো না এটা। সেজন্য আমাদের এগিয়ে আসতে হলো, যেহেতু আমরা গত 20-25 বছর থেকে নতুন একটা শক্তি উঠে এসেছি ক্ষুদ্র চা চাষি বা আমাদের অ্যাসোসিয়েশন জলপাইগুড়িতে। আমরা অনেক প্রোগ্রেসিভ অ্যাসোসিয়েশন, আমরা প্রচুর কাজ করি সারা বছর, আপনারা জানেন, দেখেছেন। তা আমরা চাইলাম যে এই জিনিসটাকে আমরাই দায়িত্ব নিই, আমরা দায়িত্ব নিয়ে সেজন্য এগিয়ে এলাম। এখনই নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি একটু পরে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এলাকায় পানীয় জলের পরিষেবা প্রদানের জন্য জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের পক্ষ থেকে 3 থেকে 4 বছর আগে পাইপ বসানো হলেও এখনো পর্যন্ত জল পাচ্ছে না এলাকাবাসীরা, যার ফলে নদীর নোংরা জলই পানীয় জল হিসেবে ব্যবহার করতে হচ্ছে তাদের বলে দাবি। এলাকায় দ্রুত পানীয় জল পরিষেবা প্রদানের দাবিতে এবার তাই সোচ্চার হলেন এলাকার বাসিন্দারা। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকার এই চিত্র। এদিন সকালে এলাকাবাসী জমায়েত হয়ে পানীয় জল প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা এদিন অভিযোগ করে বলেন, প্রায় 3 থেকে 4 বছর আগে এলাকায় পানীয় জল পরিষেবার জন্য পাইপ বসানো হয়। পাম্প হাউসেরও কাজ দীর্ঘ কয়েক বছর ধরেই অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকরা এলাকায় এসে শুধু ঘুরে যায়, কাজের কাজ কিছুই হয় না। বিভিন্ন এলাকায় যেখানে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাচ্ছে, সেই জায়গায় এখানে জল দেওয়া হচ্ছে না। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে জানা যায়, এই এলাকায় পানীয় জল পরিষেবা প্রদানের কাজ চলছে। आवश्यकता तो पानी का ही है, जो पास हो चुका है उसको हम लोग को चाहिए, जल्दी मिले तो हम लोग को महाबड़ी को सबको सुविधा होगा पानी के लिए। बस यही कहना चाहेंगे हम लोग मंत्री जी से, और कुछ नहीं रिक्वेस्ट है। अभी क्या कहाँ से पानी पी रहे हैं? अब लोग हम नदी से ही पानी पी रहे हैं। कपड़ा धोने के लिए उतना दूर जाना पड़ता है, हाथी सबका डर होता है, सुबह हाथी आता है, पार होके जाता है, अगर किसी को मार देने से फिर वो सीधा हो गया। इसलिए पानी का जल्दी व्यवस्था हो जाए तो ही अच्छा है। ये पंप हाउस बनने वाला था इधर, पंप हाउस तो बन रहा है, बनने के आधा ही बना के छोड़ दिया, ये तो नहीं हुआ ना। इंजीनियर आता है ना, कोई पैसा झोंक के खा दिया है ना क्या, वो भी हम लोग को पता नहीं है। तो बनाने का जो पूरा कर रहा है तो उसको कंप्लीट करना चाहिए, और हम लोग को पानी जल्दी देना चाहिए, यही हम लोग चाहते हैं। कल घुसा है घर पे जो पीएचई की तरफ से, कल जो पीएचई की तरफ से कल घर घर में देना चाहिए तो वो घुसा है? घर तो सबका में नहीं घुसा है ना, 2-3 घर में लगाया, पाइप लगा के छोड़ दिया। तो 2-3 घर के लिए केवल महाबड़ी के लिए पाइप है, वो भी पानी तो छोड़ा ही नहीं है ना। जब पाइप बैठा रहे तो सभी में बैठाना चाहिए, सबका घर में देना चाहिए, सबको पानी का आवश्यकता है। बस यही कहना चाहेंगे। रिस्का तिग्गा घर महाबड़ी बस्ती। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয়
আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। পুলিশি গাফিলতির কারণে নিখোঁজ গরিব ভ্যান চালকের মানসিক ভারসাম্যহীন মেয়ে। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে মামলা উঠলে ওই মহিলাকে খুঁজে বের করতে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ 2 জেলার পুলিশ সুপারের উদ্দেশ্যে। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তরফে 3 থেকে 4 বছর আগে পাইপ বসানো হলেও এখনো পর্যন্ত পানীয় জল থেকে বঞ্চিত ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকার বাসিন্দারা ক্ষোভে বিক্ষোভ প্রদর্শন এলাকাবাসীদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।